আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের তীব্র শীত ঝড়, ব্লিজার্ড ও তুষারপাতের কারণে জরুরি সতর্কতা জারি। কর রিটার্ন ফাঁস, আইআরএস ও ট্রেজারি বিভাগের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করলেন ট্রাম্প। বাড়ির দাম কমাতে নারাজ ট্রাম্প, মালিকদের ধনী রাখাই লক্ষ্য, বললেন মন্ত্রিসভা বৈঠকে। এবং বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ৭৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন শীতের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়ার কিছু এলাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তুষারপাত এবং সম্ভাব্য ব্লিজার্ড পরিস্থিতি হতে পারে। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলে তীব্র শীত ও বরফে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন শীতের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে সম্ভাব্য ব্লিজার্ড পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নর্থ ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়ার কিছু অঞ্চলে তুষারপাতের সঙ্গে সঙ্গে শূন্যের কাছাকাছি তাপমাত্রা ও ঝড়ো হাওয়া চলতে পারে। নর্থ ক্যারোলাইনার রালেই, ফায়েটভিল ও উইনস্টন সেলমে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৫ থেকে ৮ ইঞ্চি তুষারপাত হতে পারে। চার্লস্টন ও জর্জিয়ার কিছু অঞ্চলে ১ থেকে ৪ ইঞ্চি তুষার পড়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় আবহাওয়া পরিষদের মেটেরোলজিস্ট জানিয়েছেন, তুষারের পরিমাণ কিছু জায়গায় পূর্বাভাসের চেয়ে বেশি হতে পারে, আবার কিছু এলাকায় কমও হতে পারে। এই ঝড়ের কারণে নর্থ ক্যারোলাইনার গভর্নর জোশ স্টেইন জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার তা পুরো সপ্তাহান্তে বৃদ্ধি করেছেন। ভার্জিনিয়ার শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত সম্ভাব্য ব্লিজার্ড পরিস্থিতি থাকতে পারে, যেখানে শূন্যের কাছাকাছি দৃশ্যমানতা এবং ঘন্টায় ৫০ মাইল পর্যন্ত বাতাসের ঝোঁক থাকতে পারে। গত সপ্তাহে তীব্র শীত ও বরফের কারণে দক্ষিণাঞ্চলে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। মিসিসিপিতে ১৪ জন, টেনেসিতে ১৩ জন এবং লুইজিয়ানায় এক বৃদ্ধ হাইপোথার্মিয়ার মারা গেছেন। টেক্সাসে ৩ ভাই পুকুরের বরফে পড়ে মারা গেছেন এবং ২টি কিশোরী স্লেজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শীতের তীব্রতা এবং সম্ভাব্য তুষার ঝড়ের কারণে উষ্ণ পোশাক, পর্যাপ্ত খাদ্য ও পানি, নিরাপদ হিটার ব্যবহার এবং জরুরি প্রস্তুতি নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ বিদ্যুৎ পুনঃস্থাপন, রাস্তা পরিষ্কার এবং ত্রাণ কার্যক্রমে ক্রমাগত কাজ করছে। আগামী সপ্তাহান্তে সম্ভাব্য তুষার ঝড়ের কারণে দক্ষিণ পূর্বাঞ্চলের নাগরিকদের বাড়ি থেকে অপ্রয়োজনীয় বাহিরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ও পরিবারের কর সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেছেন। মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, সরকারি অবহেলার কারণেই এই গোপন তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ বা আইআরএস এবং ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, তার ও তার পরিবারের গোপন কর সংক্রান্ত তথ্য অবৈধভাবে গণমাধ্যমে ফাঁস করা হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ ও ২০২০ সালে ট্রাম্পের ট্যাক্স রিটার্ন নিউ ইয়র্ক টাইমস এবং প্রোপাবলিকা সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই তথ্য ফাঁসের পেছনে ছিলেন আইআরএস এর সাবেক ঠিকাদার চার্লস লিটল জন। ট্রাম্পের অভিযোগ, আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই ফাঁস সম্ভব হয়েছে। মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প ছাড়াও বাদী হিসেবে রয়েছেন তার 2 ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং ট্রাম্প অর্গানাইজেশন। মামলায় বলা হয়েছে, এই তথ্য ফাঁস তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেছে, আর্থিক ক্ষতি করেছে এবং জনসম্মুখে অপমান করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চার্লস লিটল জন ইতিমধ্যেই এই অপরাধের দোষ স্বীকার করেছেন এবং তার শাস্তিও হয়েছে। তবে ট্রাম্পের এই মামলা ফৌজদারি নয়, বরং একটি দেওয়ানি মামলা, যেখানে তিনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন।
আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এই মামলা যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যের নিরাপত্তা এবং সরকারের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের ট্রাম্প অ্যাকাউন্টস প্রোগ্রামে প্রথম সপ্তাহে 1 মিলিয়ন মানুষ সাইন আপ করেছেন। বুধবারের হোয়াইট হাউস সামিটে ট্রাম্প এবং নিকি মিনাজ উপস্থিতির পর নামভুক্তি দ্বিগুণ হয়েছে। প্রোগ্রামটি 2025 থেকে 28 সালে জন্ম নেওয়া শিশুদের জন্য $1,000 সরকারি অবদান রাখবে এবং পরিবাররা চাইলে অতিরিক্ত অর্থ যোগ করতে পারবে। আনুষ্ঠানিক সূচনা 5 জুলাই 2026 সালে। ট্রাম্প প্রশাসনের নতুন ট্রাম্প অ্যাকাউন্টস প্রোগ্রামে প্রথম সপ্তাহে 1 মিলিয়ন মানুষ সাইন আপ করেছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, বুধবারের হোয়াইট হাউস সামিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং র্যাপার নিকি মিনাজ অংশগ্রহণের পর নামভুক্তির হার দ্বিগুণ হয়েছে। সামিটটি প্রোগ্রাম প্রচারের জন্য একটি বড় প্রচারণা হিসেবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প অ্যাকাউন্টস হলো একটি সরকারি বিনিয়োগ অ্যাকাউন্ট যা 2025 থেকে 2028 সালের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি যোগ্য শিশুর জন্য $1,000 অবদান রাখবে। পরিবার, নিয়োগকর্তা এবং অন্যান্যরা চাইলে অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ যুক্ত করতে পারবেন। প্রশাসন এটিকে দীর্ঘমেয়াদী সঞ্চয়, আর্থিক শিক্ষা এবং স্বত্বাধিকার প্রচারের একটি উদ্যোগ হিসেবে উপস্থাপন করছে। বেসেন্ট বলেছেন, সামিটের সময় মিনাজ এর উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। ইন্টারনেটে এটি বিলিয়ন ভিউ পেয়েছে। তিনি উল্লেখ করেছেন, মিনাজ নিজেও সামাজিক মাধ্যমে প্রোগ্রামটি প্রশংসা করেছেন এবং বলেছেন এটি পরিবারের ওপর চাপ কমাবে এবং শিশুদের জন্য সহায়ক হবে। প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা 5 জুলাই 2026 হবে। ট্রাম্প প্রশাসন আশা করছে উচ্চ দৃশ্যমান প্রচারণা এবং প্রাথমিক সাড়া বাড়াতে সাহায্য করবে, যাতে আরও পরিবার আগে ভাগে অ্যাকাউন্টে সাইন আপ করতে উৎসাহিত হয়। যুক্তরাষ্ট্রে বাড়ির মূল্য নিয়ে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বাড়ির দাম কমাতে চান না, বরং আরও বাড়াতে চান। তার মতে সুদের হার কমালে দাম বেশি থাকলেও মানুষদের জন্য বাড়ি কেনা সহজ হবে। তবে সমালোচকরা বলছেন এতে নতুন ক্রেতাদের চাপ আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ির দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বাড়ির দাম কমাতে চান না, বরং আরও বাড়াতে চান। 29 জানুয়ারি হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, যারা ইতোমধ্যে বাড়ির মালিক তাদের সম্পদের মূল্য তিনি সুরক্ষিত রাখতে চান। ট্রাম্পের ভাষায়, আমি চাই না বাড়ির দাম কমুক, আমি চাই যারা বাড়ির মালিক তারা আরও ধনী হোক। তবে তিনি দাবি করেন বাড়ির দাম বেশি থাকলেও সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা সহজ করা হবে। এর উপায় হিসেবে তিনি সুদের হার কমানোর ওপর জোর দেন। তার মতে সুদের হার কমলে মাসিক কিস্তি কমবে এবং মানুষ সহজে ঋণ নিতে পারবে। প্রেসিডেন্ট আরও বলেন, বাড়ির মূল্য কমালে বর্তমান মালিকদের ক্ষতি হবে এবং যারা বছরের পর বছর পরিশ্রম করে বাড়ি কিনেছেন তাদের প্রতি এটি অবিচার হবে। তিনি বলেন, আমরা এমন কিছু করব না যাতে বাড়ির মালিকদের সম্পদের মূল্য নষ্ট হয়। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বাড়ির বাজারে হস্তক্ষেপমূলক কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে একক পরিবারের বাড়ি কেনার ক্ষেত্রে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞা এবং মর্টগেজ সুদের হার কমাতে মর্টগেজ সমর্থিত সিকিউরিটিজ কেনা। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে বাড়ির দাম ইতোমধ্যেই রেকর্ড উচ্চতায়। 2025 সালের নভেম্বরে মাসে দেশ জুড়ে গড় বাড়ির দাম দাঁড়িয়েছে প্রায় $4,33,000। আয় বৃদ্ধির তুলনায় বাড়ির দাম অনেক বেশি হওয়ায় নতুন ক্রেতাদের জন্য বাড়ি কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় ট্রাম্পের বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি কি বর্তমান বাড়ির মালিকদের স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন, নাকি ভবিষ্যৎ ক্রেতাদের জন্য ঝুঁকি বাড়ছে? যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশের কারণে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকেরা সমস্যার মুখে পড়েছেন। 1 লাখের বেশি বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না। 75 জন মার্কিন কংগ্রেসম্যান পররাষ্ট্র ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বিষয়টি আন্তর্জাতিকভাবে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ 75টি দেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন 75 জন মার্কিন কংগ্রেসম্যান।
তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং সহ স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, ভিসা স্থগিতাদেশের কারণে 1,35,000-এর বেশি এশিয়ান আমেরিকান বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের প্রায় 40% মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, যা একটি বড় জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করা শামিল। কংগ্রেসম্যানরা বলেন, পারিবারিক পুনর্মিলন, ব্যবসা, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে নিয়ম মেনে আবেদনকারীদের সঠিক পথে আসতে উৎসাহ দেয়া হলেও বাস্তবে যুক্তরাষ্ট্র প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ নির্দয় ও অগ্রহণযোগ্য। উল্লেখ্য, গত 21 জানুয়ারি ট্রাম্প প্রশাসন পাবলিক চার্জ নীতির আওতায় বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। পররাষ্ট্র দপ্তর জানায়, আবেদনকারীরা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হবেন না। এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। জামায়াতের আমির শফিকুর রহমান আল জাজিরাকে সাক্ষাৎকারে জানান, জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয়। তিনি বলেন, আল্লাহ প্রত্যেককে তাঁর নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন এবং কিছু শারীরিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণে নারী প্রধান হতে পারবেন না। শফিকুর রহমানের মতে, নির্বাচনে দল থেকে নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, তবে প্রস্তুতি চলছে। জামায়াত ক্ষমতায় এলে ইসলামী আইন চালু হবে কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হবে না। সংখ্যালঘু বা ছাত্র শিবির সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, তা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কোনো সশস্ত্র বাহিনী পরিচালিত নয়। তিনি তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতকে গ্রহণযোগ্য মনে করছেন এবং শিক্ষার্থীদের সমর্থন উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগ হল মুদ্রার এপিঠ ও পিঠ। তার মতে, দেশে আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগও অব্যাহত থাকবে। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় বিকল্প গঠনের স্বপ্ন তার মতে পূর্ণ হয়নি। মাহফুজ আলম জানান, তিনি যুবশক্তি একত্রিত করে নতুন বিকল্প গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু জামায়াতের সঙ্গে পুরনো রাজনৈতিক জোট এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, আদর্শিক এবং রাষ্ট্র পরিচালনার দিক থেকে জামায়াতের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন সম্ভব নয়। ভবিষ্যৎ সরকারকে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতায় যে দলই আসুক, বিএনপি বা জামায়াত সমাজের ভেতরে ক্ষত সারাতে ব্যর্থ হলে সরকার স্থিতিশীল থাকবে না। গণমাধ্যমকেও জনগণের বিশ্বাস ফেরাতে পদক্ষেপ নিতে হবে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুবিধার্থে সৌদি আরব বাংলাদেশ রুটে বিশেষ ভাড়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 20,500 টাকা, যা প্রবাসীদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎকে সহজ ও সাশ্রয়ী করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, এই উদ্যোগের আওতায় মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারিত হয়েছে 42,000 টাকা। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে 18 এপ্রিল থেকে 25 মে 2026 সাল পর্যন্ত বাংলাদেশে আগমনের জন্য এবং 30 মে থেকে 30 জুন 2026 সাল পর্যন্ত ফেরার ক্ষেত্রে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে 56 বাংলাদেশি সহ মোট 218 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান ইমাসে পরিচালিত সমন্বিত অপস সাপু অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে অভিযান চালানো হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা। অভিযানে ড্রোন ও তাপ শনাক্তকারী সেন্সর ব্যবহার করা হয়, যার মাধ্যমে লুকিয়ে থাকা ও পালানোর জন্য চেষ্টা করা অভিবাসীদের দ্রুত শনাক্ত করে আটক করা সম্ভব হয়। অভিযানে 1000-এর বেশি মানুষকে তল্লাশি করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।